হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন গল্প নিয়ে এসেছি। আজকে কিন্তু আমি লেখকের জওয়ানিতেই গল্পটা বলবো, লেখকের কথায় গল্পটা বলবো। এটা যেন আমি করে বলবো বলে ভেবো না, যেন আমি বলছি বা আমার ঘটনা। গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো জানিও। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর নতুন থাকলে সাবস্ক্রাইব করো। গল্পটির নাম হলো মরা কাটার ভয়। লেখক মোহনলাল গঙ্গোপাধ্যায়। ডাক্তারি কলেজে পড়তে পড়তে কেন যে আমি হঠাৎ ডাক্তারি পড়া ছেড়ে দিলাম, তার আসল কারণটা কেউ জানে না। গুরুজনেরা জানেন মরা কাটার ভয় ডাক্তারি পড়া ছেড়ে দিয়েছি। পাড়াপড়শিদের ধারণা আমি অকর্মণ্য, ফাঁকিবাজ। অন্তরঙ্গ বন্ধুরাও কোনো কারণই খুঁজে পেত না। সবাই ভাবতো আসলে মরা কাটবার ভয়ই আমি ডাক্তারি পড়া ছেড়ে দিলাম। যা হোক, গল্পটা তাহলে প্রথম থেকে বলি। ডাক্তারি কলেজে প্রথম বছরের শেষের দিকটায় আমাদের অস্থিবিদ্যার পাঠ শুরু হলো। এক বাক্স মরা মানুষের হাড় কিনে আমার খাটের পিছনে আলমারির মাথায় রেখে দিলুম। বাড়ির বুড়ি ঝি, যে ছেলেবেলা থেকে আমাদের সকলকে মানুষ করেছে, সে রোজ রাতে আমার ঘরের দরজার কাছে মাদুর পেতে শুতো। যেদিন থেকে জানতে পারলো ঘরে আলমারির মাথায় মরা মানুষের হাড় রয়েছে, সেদিন থেকে আর আমার ঘরের মেঝেতে শোয়া ছেড়ে দিল। আমি বললাম, কি হলো রে বুড়ি? বুড়ি বললে, না বাপু, রাত্রে ভয় করে। কই, আগে তো করতো না? কিসের ভয়? তা জানি না বাপু, ওই বাক্সের মধ্যে খড়খড় শব্দ করে, শুনতে পাও না বুঝি? আমি বললাম, ইঁদুর টিদুর হবে হয়তো, তাতে আর ভয় কি? বুড়ি ফোঁস করে বলল, ইঁদুর আসবে কোথা থেকে? বেড়াল ঘুরে বেড়ায়, দেখতে পাও না? বেড়ালকে কি মাছ খাওয়াই না? আমি বললাম, বুড়ি তোমার কোনো ভয় নেই, আমি তো ঘুমাই, আমার তো কিছু হয় না। বুড়ি বলল, না বাবা, তোমাদের বুকের পাটা আলাদা, তোমরা বড় বড় ডাক্তার হবে, তোমাদের কথা আলাদা, আমি ও ঘরে শুতে পারবো না। সেই থেকে বুড়ি অন্য ঘরে শুতো। অস্থিবিদ্যার পাঠ্যপুস্তকের সঙ্গে মিলিয়ে আমাকে হাড়গুলোর চর্চা করতে হতো। বুড়ি যখন উঁকি মেরে দেখতো একখানা মরার হাড় পরম যত্নে কোলে রেখে আমি তার ওপর পেন্সিলের দাগ মারছি, তখন সে আমাকে কাপালিক টাপালিক কিছু ভাবতো। যাই হোক, অস্থি চর্চা করতে করতে শেষে আমাদের সব দেহের চর্চার সময় উপস্থিত হতো। ক্লাসের ছেলেদের জোড়ায় জোড়ায় ভাগ করে প্রত্যেক দুজন ছাত্রের জন্য একটা করে মৃতদেহ দেওয়া হলো। তো আমাদের ভাগ্যে একটাও মরা পাওয়া যাচ্ছিল না। সে বছর যথেষ্ট সব মিলছিলই না। তাই আমি আর আমার বন্ধু অজিত কোনো মরাই পেলাম না। অজিত ছেলেটাকে আমি ডাক্তারি কলেজে ভর্তি হওয়ার আগে চিনতাম না, কিন্তু এখানে ভর্তি হয়ে তার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে। বলতে গেলে ডাক্তারি কলেজে আমার শ্রেষ্ঠ বন্ধু। অজিতের সঙ্গে আলাপ হবার পর তার বাড়ি গিয়েছিলাম। অজিতের দুই দিদি, সুনীতি আর প্রকৃতি, তারা এমএ পরীক্ষা দেবে। অজিতের চেয়ে 3-4 বছরের বড়, কিন্তু দুই বোনের বয়সের তফাৎ বছর খানেক হবে। দুজনে কিন্তু একই ক্লাসে সবসময় পড়েছে, তাই এমএ পরীক্ষাও একই সঙ্গে দিচ্ছে। এমন সুন্দরী মেয়ে আমার চোখে খুব কমই পড়েছে, হয়তো দেখিনি কখনো। বিশেষ করে অজিতের ছোটদি প্রকৃতির তুলনা মেলা ভার। আমি সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম, কিন্তু অচেনা বাড়িতে এসে মেয়েদের মুখের দিকে বোকার মতো তাকাতে নেই সেটা মনে ছিল না। মনে পড়তেই হঠাৎ লজ্জা পেয়ে গেলাম। শেষে অজিতের দিদিরা যখন গরম লুচি, বেগুন ভাজা, মিষ্টি নিয়ে আমাদের দুজনকে খাওয়াতে এলেন, তাদের মিষ্টি স্বভাবের গুণে মুহূর্তে আপন করে নিলেন, তখন সত্যিই মনে হলো সুনীতি আর প্রকৃতি এরা আমারই দুই দিদি। কতকাল যেন এদেরই সঙ্গে একসঙ্গে মানুষ হয়েছি। আমার নিজের 4 দিদি, কিন্তু কারোর সঙ্গে আমার ভাব নেই। দিদিরা কত সময় কত জিনিস আমায় দিয়েছে, ভাইফোঁটার সময় কত কিছু রেঁধে খাইয়েছে, কোনোদিন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ করিনি। শেষ দিয়ার ছোট দিকে তো ছেলেবেলায় কত ঠেঙিয়েছি। বড়দি মেজদির বয়সটা একটু বেশি হওয়ায় তাদের নাগাল পাইনি, নইলে বোধহয় তাদেরও পিটিয়ে দিতাম। এই নিয়ে কত ঝগড়া কান্নাকাটি হয়েছে। কিন্তু সেদিন সেই লুচি আর বেগুন ভাজার থালা গ্রহণ করে আমার মন কৃতজ্ঞতায় নুয়ে পড়ল। সেদিন থেকে আমি অজিতদের বাড়ির এক ছেলে হয়ে গেলাম। বাড়িতে এসে দিদিদের বলতুম আমার নতুন দিদিদের কথা, তারা তো হিংসায় জ্বলে মরত। শেষদি বলতো, হ্যাঁ রেখে দে তোর প্রকৃতি দি, ও নাকি ছোট পিসিমার চোখে সে সুন্দরী নাকি, ওই তো দেখেছি তোর অজিতকে, ওরই বোন, কত আর হবে। জানতুম দিদিদের মনে অসীম আগ্রহ জাগবে, তাই জন্য একদিন ঠিক করলাম সুনীতি দি আর প্রকৃতিকে নেমন্তন্ন করে খাওয়াবো। আমি তাই বলে এলাম। তো সুনীতি দি, প্রকৃতি দি দুজনেই রাজি হয়ে গেল, কিন্তু ওই রাজি হওয়া পর্যন্ত আমাদের বাড়িতে আসা আর হলো না।
সুনীতিদের পরীক্ষা শেষ হওয়ার আগেই জরুরি তাগিদ এসেছিল মিরাট থেকে, তার মাসির কাছ থেকে, যাতে পরীক্ষা দিয়েই তারা মিরাটে আসে। মাসি উত্তর ভারত বেড়াতে নিয়ে যাবে স্থির করেছেন। তো সুনীতিদি প্রকৃতিদি পরীক্ষা যেদিন শেষ হলো সেই দিন রাতের ট্রেনে দুই বোনই চলে গেলেন মিরাটে। কথা দিয়ে এলেন ফিরে এসে আমাদের বাড়িতে যাবেন। তারপর ঘটল সেই ভয়ানক দুর্ঘটনা। উত্তর ভারত ভ্রমণকালে এক অন্ধকার রাত্রে নির্জন এক নদীর ধারে তাদের ছুটন্ত ট্রেন লাইন ফসকে জলের ওপর উল্টে পড়ল। ট্রেন যাত্রীদের মধ্যে কতজন মারা গেল তার হিসেব পাওয়া গেল না। প্রকৃতি দিয়ে আর মাসিমার তো কোনো পাত্তাই পাওয়া গেল না। শুধু সুনীতিদি দিন 15 হাসপাতালে ভুগে মাথায় পট্টি বেঁধে কলকাতায় ফিরে এলেন। পট্টি যখন খোলা হলো তখন দেখা গেল তার একটি চোখ অন্ধ হয়ে গেছে। তাছাড়া সুন্দরী বলে তাকে আর চেনা যায় না, আর কোনোদিন যাবেও না। সুনীতিদি মুখ দিয়ে বেরিয়ে গেল, ওদের সঙ্গে আমিও তো চলে গেলে পারতুম। এরপর তো আর সুনীতিদি বা প্রকৃতিদির আমার বাড়িতে আসার প্রশ্নই উঠল না। অজিত ছেলেটা খুব সংযত, খুব চাপা। তো সেই তার মধ্যে একটা তোলপাড় হয়, তার দিদিকে পাওয়া যাচ্ছে না, মারা গেছে, খুব কষ্ট হয় তার মধ্যে। এর মধ্যে অস্থিবিদ্যার চর্চা সে একটু মনোযোগ দিল, কিন্তু কেউই তার পারিবারিক দুর্ঘটনার কথা জানতে পারল না। আমাকেও বলে দিল এ নিয়ে কারোর সঙ্গে আলোচনা করো না। অজিতের সঙ্গে আমার কদিনেরই আলাপ, তারই মধ্যে এতগুলো ঘটনা ঘটে যায়, মনে হতো কত বছরের আলাপ অজিতের সঙ্গে। কেমন করে জানি না এসবের পরে অজিতের ওপর আমার একটা মস্ত টান পড়ল। মনে হতো অজিতের মতো প্রিয় বন্ধু আমার আর কেউ নেই। যাই হোক, সে বছরের কোর্স অনুযায়ী আমাদের ব্যবচ্ছেদ করার কথা একখানি করে হাত। অজিতকে আমি বললুম, ওরে পুরো মানুষ না পাওয়া যাক, একখানা ছেঁড়া হাত তো জোটে না ভাগ্যে। অজিত বলতো, অত যদি তোর তড়িঘড়ি কাট তবে আমার একখানা হাত। এইভাবেই চলছিল। একদিন 2 ক্লাসের ফাঁকে অজিতের সঙ্গে বসে গল্প করছি, এমন সময় হঠাৎ একটা ছেলে এসে খবর দিল আমাদের জন্য একটা মরা এসেছে। আমি লাফিয়ে উঠলাম। এতদিন অপেক্ষা করার পরে এ মরা নয়, হাতে যেন আকাশের চাঁদ পেলাম। আমরা দৌড়ে আমাদের মরাটা দেখে এলাম। ভিজে কাপড় চাপা শুকনো এক মৃতদেহ ঘরের এক কোণে টেবিলে শোয়ানো রয়েছে, এখনো অক্ষত। ঘরের অন্যান্য সবের মতো ছিন্ন ভিন্ন নয়। আমি বললাম, আজই লেগে যাব, আর ধৈর্য ধরে থাকতে পারি না, কি বলিস? অজিত আমার মতো উৎসাহ দেখালো না। সেদিন তার শরীরটা তেমন ভালো ছিল না, আগে থেকেই বাড়ি যাব করছিল। তাকে আমতা আমতা করতে দেখে আমি বললাম, অজিত তুই বরং বাড়ি যা, তোর শরীর খারাপ, ভালো করে ঘুম দে। আমি আজ ক্লাসের পর মরাটাকে তৈরি করে রাখবো, একটু আধটু আঁচড়ও দিতে পারি। তারপর কাল থেকে দুজনে মরাটার ওপর ঝাঁপিয়ে পড়বো কাটাকাটি করার জন্য। সেদিন তো শেষ ক্লাসের পর অজিত বাড়ি চলে গেল, আর আমি একটু হাত মুখ ধুয়ে চা খেয়ে তৈরি হয়ে নিতে লাগলুম। বেশ পেট ভরে চা বিস্কুট রুটি খেলুম, যেন কোনো উৎসবে যাচ্ছি। তারপর কাটাকুটির যন্ত্রের বাক্সটা বগল দাবা করে চললুম মরার ঘরের দিকে। বিকেল হয়ে গেছিল, সন্ধ্যার খুব দেরি নেই। অন্য ছাত্ররা দিনের বেলাতেই নিজেদের কাজ সেরে নিয়েছিল। মরার ঘরে কেউ ছিল না, ঘর খালি। শুধু দেখলুম আমাদের মরার টেবিলের কাছে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। প্রথমটা মনে হলো হাসপাতালের কোনো নার্স অথবা উঁচু ক্লাসের কোনো ছাত্রী টাত্রী হবেন, কিন্তু যেরকম ভাবে নিচু হয়ে তিনি এক মনে আমার মরাটাকে পরীক্ষা করছিলেন তাতে কেমন যেন একটু আশ্চর্য লাগলো। এমন ভাবে মরাটার মধ্যে দেখবার কি আছে? আমি আস্তে আস্তে এগিয়ে গেলুম। মহিলাটি আমায় দেখতে পাননি। যখন খুব কাছে এসেছি তখন হঠাৎ আমার উপস্থিতি অনুভব করে একটু চমকে উঠে সরে গেলেন। আমি দেখলাম তার মুখে যেন একটা অপরিসীম ক্লান্তি আর দুঃখের ছায়া। এরকম একটা মুখ দেখব বলে আশা করিনি। হঠাৎ তাই কিছু বলতে পারলুম না। আমি কথা বলার আগেই মহিলাটি বললেন, আপনারই লটে বুঝি এই সবটি পড়েছে? আমি বললাম, হ্যাঁ, কেন বলুন তো? তিনি বললেন, আপনাকে একটু অনুরোধ করছি, এ মরা আপনি কাটবেন না। কোথাও যেন একটা ভুল হয়েছে। এটা বেওয়ারিশ লাশ নয়, এ আমারই এক আত্মীয়ের দেহ। কি করে এখানে এলো বুঝতে পারছি না। আমি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে এ লাশ এখান থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করব। তার আগে আপনাকে অনুরোধ, এর গায়ে হাত দেবেন না। এই বলে মহিলা ব্যস্ত হয়ে দ্রুতপদে ঘর পার হয়ে দরজা দিয়ে বেরিয়ে গেলেন, বোধহয় কর্তৃপক্ষেরই উদ্দেশ্যে। যন্ত্রের বাক্স হাতে স্তব্ধ হয়ে আমি খানিকক্ষণ বসে রইলাম। তারপর হতাশ মনে ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে এলাম। বেরিয়ে দেখি শীতের আকাশ কালো করে মেঘ জমেছে, একটা ভিজে হাওয়া বইতে শুরু করেছে। প্রথমেই চললুম আমি অজিতকে খবর দিতে। হাতে লাশ পেয়ে এমন ভাবে হাতছাড়া হয়ে যাবে এরকম নিরাশ জীবনে আমি কখনো হইনি। অজিতের বাড়ি পৌঁছতে পৌঁছে বৃষ্টি এসে গেল। দৌড়ে গিয়ে যখন বাড়িতে ঢুকলুম তখন জামা কাপড় ভিজে গেছে। অজিতের মা আমায় শুকনো কাপড় দিলেন।
এবং বললেন অজিত এখনো বাড়ি ফেরেনি। অজিত একটু পরেই ফিরল ভিজতে ভিজতে। তার জন্য তাই মার কাছে বকাও খেলো। অজিত বলল বাড়ি এলেই তো বন্দি, তাই আড্ডা টাড্ডা মেরে ফিরলুম, এইবার মুড়ি দিয়ে শুয়ে পড়বো আর কি। বিছানায় ঢলে পড়তেই অজিতের তেড়ে জ্বর এলো। আমি তাকে সংক্ষেপে সেদিনের ঘটনা উল্লেখ করে বললুম, আবার কতদিনে একটা বেওয়ারিশ লাশ পাওয়া যায় দেখ। অজিত বলল, দুঃখ করিস নে, জ্যান্ত মানুষ হাতছাড়া হয়ে যায়, এ তো একটা মরা। অজিতকে আর না বকিয়ে সেদিন আমি বাড়ি ফিরে এলুম। মন বড় চঞ্চল। আমার ন্যায্য অধিকারে কে যেন হাত দিয়েছে, তাই যেমন বিরক্ত বোধ করতে লাগছিল, তেমনি আবার মহিলাটির দুঃখ ক্লান্ত মুখের কথা মনে করে মায়াও লাগছিল। আহা, বেচারার আত্মীয়ার দেহ, তার সদ্গতি না হলে তিনিই বা শান্তি পাবেন কোথা থেকে? আচ্ছা, কেমন করে তিনি দেহটার সন্ধান পেলেন সেটাই আশ্চর্য। নিশ্চয়ই অনেকদিন ধরে ওত পেতেছিলেন। যেমনি টেবিলে লাশ আসা অমনি এসে ছোঁ মেরে পড়েছেন। কিন্তু এই কেশহীন বর্ণহীন শুষ্ক কঠিন মৃতদেহ একে শনাক্ত করলেন কি করে? বাহাদুরি আছে বলতে হবে। নানা চিন্তায় রাতে ভালো ঘুম এলো না। সকালে বেলা করে উঠে মুখে ভাত গুজে কলেজে গেলুম। প্রথমেই খোঁজ নিলাম আমার মরা সরানো হয়েছে কিনা। আশ্চর্য হয়ে গেলাম, শুনলাম কেউই লাশ দাবি করেনি। শুনলুম একদিন পরে ও লাশ দাবি করবার কারোরই অধিকার নেই, দাবি করবার সময়ের সীমা বহুদিন হলো পেরিয়ে গেছে। মৃতদেহ এত বিকৃত হয়ে গেছে যে তাকে শনাক্ত করা অসম্ভব, করলেও কর্তৃপক্ষ তা মানবেন না। শুনে আমার খারাপ লাগলো, মহিলার জন্য দুঃখ হলো। মরাটা শুনলুম পাওয়া গিয়েছিল বিহারের এক অঞ্চলে। পুলিশের কাছে বহুদিন পড়ে থাকার পর লাশটাকে বেওয়ারিশ বলে ঘোষণা করে স্থানীয় ডাক্তারি কলেজে দেওয়া হয়, কিন্তু সেখানে লাশের প্রয়োজন না থাকায় কলকাতায় চালান দেওয়া হয়েছে। অন্য ছাত্ররা সব ব্যবচ্ছেদ গৃহে গেল, যে যার মরার কাছে। পাছে মহিলা এসে পড়েন এইভাবে আমি গেলুম না, কিন্তু সারাদিন মহিলার কোনো খোঁজ পাওয়া গেল না। আমি তখন এইভাবে নিশ্চিন্ত হলুম তিনি বোধহয় নিরাশ হয়ে তার দাবি ত্যাগ করেছেন। ক্লাসের শেষে আরো একবার খোঁজ নিলুম তিনি এসেছিলেন কিনা। শুনলুম আসেননি। মরাটা কাটতে পারি কিনা জিজ্ঞাসা করাতে উত্তর পেলাম, আলবাত পারেন, ও দেহের সম্পূর্ণ অধিকার আপনার আছে। এই শুনে আমার আবার মরা কাটবার উৎসাহ ফিরে এলো। গোড়ায় ভেবেছিলাম অজিতের জ্বর সেরে গেলে দুজনে একসঙ্গে কাজ আরম্ভ করব, কিন্তু হাত নিষ্পিস করে উঠল, অন্তত দেখা যাক আজকে আমি তো কাজটা আরম্ভ করে দিই। এইভাবে মরার ঘরে গিয়ে ঢুকলুম। সেদিনও ছাত্ররা যে যার কাজ শেষ করে চলে গিয়েছিল। গড় খালি। মরার ঘরের ভ্যাপসা গন্ধ নাকে ঢুকবার সঙ্গে সঙ্গে দেখলুম কি আশ্চর্য, আজও সেই মহিলা আমার মরার কাছে একটা উঁচু টুলের ওপর বসে রয়েছেন। আমাকে ঘরে ঢুকতে তিনি দেখেছিলেন, মনে হলো আমারই জন্য যেন অপেক্ষা করছিলেন। আমি তার কাছে যেতেই বললেন, দেখুন, এ দেহ আপনি কাটতে পারেন, কিন্তু অজিত যেন না ছয়। আমি অবাক হয়ে বললুম, আপনি অজিতকে চেনেন নাকি? মহিলা টুল ছেড়ে উঠে দাঁড়ালেন, একটু থেমে একটা নিঃশ্বাস নিলেন, তারপর বললেন, এ দেহ অজিতের দিদির, প্রকৃতির। সে কি? কিসের যেন একটা প্রচন্ড ধাক্কা খেলুম, সমস্ত দেহ অসাড় হয়ে গেল। বসবার টুলটা শক্ত করে চেপে ধরলুম। দেখি মহিলা দ্রুত পদে ঘর ত্যাগ করে চলে যাচ্ছে। আমি চেঁচিয়ে বললাম, আপনি কে? মহিলা এক মুহূর্ত থমকে আমার দিকে ফিরে তাকে একটু ম্লান হাসি হাসলেন, তারপর দ্রুততার গতিতে দরজা পার হয়ে চলে গেলেন। এইবার আমি চিনলুম, কোনোদিন চাক্ষুষ দেখিনি, কিন্তু অজিতের মাকে তো দেখেছি। সেই কপাল, সেই চোখ, অজিতের মিরাটের মাসি, যিনি ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন, তিনি ছাড়া আর কেউ নয়। একা আমি সব ব্যবচ্ছেদ গৃহের মধ্যে, আমার সামনে পড়ে আছে যার বিকৃত গলিত দেহ। এই কিছুদিন আগেও তাকে দেখে ভেবেছিলাম তার মতো সুন্দরী পৃথিবীতে নেই। এই শীতের সন্ধ্যায় কপালের ঘামটা মুছে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলুম। কি করা যায় এখন? যা দেখলুম, যা শুনলুম, তাকে বিশ্বাস করব না ভুয়ো বলে উড়িয়ে দেব? ভুয়োই হোক আর সত্যিই হোক, অজিতকে এ মরা ছুতে দেওয়া যাবে না। আমিও যে ছোব না তাও একরকম প্রায় স্থির। চললুম সোজা অজিতের বাড়ি। অজিতের মার সঙ্গে দেখা হতেই তিনি বললেন, অজিতের জ্বরটা আজ বেড়েছে, ঘুমোচ্ছে বোধহয়, সুনীতি ঘরে আছে, যাও বাবা তুমি দেখে এসো। অন্ধকারাচ্ছন্ন ঘর। বারান্দা দিয়ে পা টিপে টিপে ঘরের দিকে এগিয়ে গেলুম। শীতের আকাশের কালো মেঘে বারান্দাটাও আবছা আধারে ঢাকা। সেখানে দাঁড়িয়ে একটু থমকে ঘরের মধ্যে উঁকি মারলুম। অজিত ঘুমাচ্ছে, বুকের ওপর একখানা হাত নিঃশ্বাসের সঙ্গে উঠছে আর নামছে। কিন্তু তার মাথার কাছে কে দাঁড়িয়ে? ও কে? সুনীতিদি তো নয়, ও যে প্রকৃতিদি, স্পষ্ট হুবহু ঠিক আগের দিনের মতো। অজিতের সেই ছোটদি যে আমায় গরম লুচি আর বেগুন ভাজা খাইয়েছিল। মাথাটা কেমন ঘুরে গেল। চোখ মুছতে মুছতে অন্ধকার ঘরের মধ্যে আস্তে আস্তে ঢুকলাম। তখন অজিতের মাথার কাছে এলাম।
দেখলাম সুনীতিতেই দাঁড়িয়ে নীরবে তাকে বাতাস করে চলেছেন। আমি ফিসফিস করে বললুম, অজিত এখন ঘুমোচ্ছে, আমি যাই, কাল আবার আসবো। সুনীতিদি কিছু বললেন না, শুধু ঘাড় নাড়লেন। তাহলে শুনলে তো আমার গল্পটা? এটা তোমাদের কেমন লাগলো জানিও। তোমরা সবাই ভালো থেকো। তাহলে আমি আজকে আসি, টাটা।